আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, তৃতীয় বর্ষ। তো নিয়মিত জয়কুলির ফ্রি লাইভ ক্লাসগুলোর মধ্যেই আমাদের আজকের টপিকটা হচ্ছে কোষ রসায়ন বোটানি। তোমরা এখন যারা যারা লাইভে অংশগ্রহণ করবা তারা যদি শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি, এটা থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি তোমার ভর্তি পরীক্ষায় পাবা। তো সবাই যারা যারা ক্লাস করবা এখনই জয়েন হও। জয়েন দেওয়ার পরে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, শেয়ার দাও এবং ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ তুমি ভালো কিছু শিখতে পারবা। তো আমি আমার এখান থেকে লাইভটা শেয়ার দিই, তোমরা একটু শেয়ার দাও এবং সবাই জয়েন হও। আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জয়েন দিতে থাকো এবং একটা করে এমসিকিউ আমরা সলভ করতে থাকি, ওকে? এটা একটু সলভ করতে থাকো। এটা দেখো 2023-24 সালে, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব রিসেন্ট সালে আসছে। এটা সলভ করতে থাকো। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই, সবাই একটু শেয়ার দাও। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই, সবাই একটু শেয়ার দাও। তো দেখো রাইবোজ কিন্তু একটা আরএনএর উপাদান, ঠিক কিনা? কারণ ডিঅক্সিরাইবোজটা ডিএনএর উপাদান। কিন্তু এখানে অপশনে কি বলতেছে দেখো, এটা কোএনজাইম তৈরিতে ব্যবহার করা হয়, অ্যালডোজ নামে পরিচিত, এটা 60 ডিগ্রি তাপমাত্রায় গলে এবং এর ডিএনএর মূল উপাদান। কোনটা অ্যান্সার হবে? বলতেছে যে রাইবোজ একটি কি। এইরকম তোমার আইকিউ লেভেল বেসড প্রশ্ন হবে। এইরকম একটা অপশান তুমি পড়ার পরে ভাববা যে এগুলো থেকে অনেকগুলো এমসিকিউ ক্রিয়েট করা যায়। এইগুলোকে বলা হয় আইকিউ বা তোমার বহুপদী অপশানগুলোর মতো এমসিকিউ, বুঝছো? তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো সলভ করা তোমার জন্য ফরজ এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হবে। তোমরা জানো 12 ডিসেম্বর কিন্তু অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, 12 ডিসেম্বর। তো এইগুলাতে কিন্তু এই ধরনের এমসিকিউ থাকার পসিবিলিটি খুবই বেশি এবং এটা আমাদের সময় মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল 23-24, বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই এমসিকিউতে ভালো করতে গেলে তোমার বেশি পরিমাণ পড়াশোনা করতে হবে। তো সবাই একটু মেনশন দাও, শেয়ার দাও। আমরাও দিচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক কিন্তু সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ওয়ালাইকুম আসসালাম। আরিফ মাহমুদ কারা কারা জয়েন দিছো একটু দেখি, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, একটু দেখি, সবাই কমেন্ট করো। এই ধরনের বহুপদী এমসিকিউ কিন্তু বারবার আসবে পরীক্ষায় এখন থেকে, সো ভুল করা যাবে না। রাইবোজ একটি কি? দেখো রাইবোজ কিন্তু আরএনএ এর উপাদান, নট ডিএনএ। তাহলে এই অ্যানসারটা কিন্তু ভুল, ডি নাম্বার কিন্তু ভুল। ডিএনএ এর উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এখন সেটা কয় নাম্বার কার্বনে মিসিং থাকে? 2 নাম্বার কার্বনে সেটা মিসিং থাকে। এটা কিন্তু 60 ডিগ্রি তাপমাত্রায় গলে না, এটা 95 ডিগ্রি তাপমাত্রায় গলে। 95 ডিগ্রি তাপমাত্রায় গলে। এটা অ্যালডোহেক্সোজ। রাইবোজ কিন্তু একটা অ্যালডোহেক্সোজ না, এটা কিন্তু একটা কিটোজ। এটা কি? একটা কিটোজ। এরা বিভিন্ন এনজাইম তৈরির কোএনজাইম হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা রাইট, কারণ এনএডি, এফএডি এগুলো তৈরিতে ইউজ করে। হ্যাঁ, এগুলো হলো কোএনজাইম। তাহলে এখানে অ্যান্সার হবে এ। যারা যারা অ্যান্সার এ দিছো তারা তারা রাইট, যারা যারা অ্যান্সার এ দিছো তারা তারা রাইট, যারা যারা অ্যান্সার এ দিছো তারা তারা রাইট। হ্যাঁ, গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে তোমার অধ্যায়ের নাম হচ্ছে কোষ রসায়ন। কোষ রসায়ন, বুঝছো? কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই পরীক্ষার হলে পাবা। আজকে যদি ক্লাসটা করো ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তো শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। আবু সাইদ, লাবণী সহ ইসরাত জাহান, আরিফ মাহমুদ সবাই ক্লাসটা শেয়ার করে দাও টাইম লাইনে এবং আমার সাথে থাকো, কথা দাও 1 ঘন্টা আমার সাথে থাকবা, ইনশাল্লাহ এই অধ্যায় তামা করে ফেলবো তোমার সাথে, বুঝছো? সবাই ক্লাসে রেসপন্স করো। একের কিন্তু এ কোএনজাইম তৈরিতে ইউজ করা হয়, গলনাঙ্ক 95, কিন্তু ওখানে দেওয়া ছিল অন্যতা, বুঝছো? কিন্তু এই এমসিকিউটার দিকে খেয়াল করো। গ্লাইকোজেন যেটাও প্রাণীর দেহে সঞ্চিত একটা উপাদান, হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে হয়, বাট এইটা থেকে কিন্তু আমাদের কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আমাদের দেহের যে যকৃত অংশটি আছে ওইখানে কিন্তু গ্লুকোজটা মানে সঞ্চিত অবস্থায় থাকে এবং সেগুলো দেখো পেশি শক্তিতে কাজে যোগায়। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু রাইট, পেশি কাজে শক্তি যোগায়। আমাদের যে চলাফেরা, যে মানে মারামারি, বউয়ের সাথে ঝগড়া করা,
গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করা, এই যে শব্দ শক্তি পাও তুমি কোত্থেকে পাও? এই গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, গ্লুকোজ। বুঝছো? তাহলে এই যে গ্লুকোজ গ্লাইকোজেনকে ভেঙে পাওয়া যায়। তো এটা উদ্ভিদে সঞ্চিত থাকে না, এটা থাকে প্রাণী দেহে। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। আয়োডিন বর্ণে নীল বর্ণ ধারণ করা হচ্ছে স্টার্চ। কি বললাম? স্টার্চ, স্টার্চ ধারণ করে। কিন্তু এখানে তো গ্লাইকোজেন এটা করে না। পানিতে সম্পূর্ণরূপে দ্রবণীয় না, এটা পানিতে আংশিকভাবে দ্রবণীয়। এটা কি? আংশিকভাবে দ্রবণীয়, আংশিক। তাহলে দেখো বি সি ডি ভুল, এই নাম্বারটা রাইট। যারা এ দিবা তারা রাইট হবে। তাহলে বলো তো কোনটা রাইট হবে? তাহলে রাশেদ আলী, আরিফুল, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আব্দুর রহমান, স্ট্রেঞ্জ, আরিফ, তানিয়া, তানহা, আবু সাইদ, সবাই একটু রেসপন্স করো। আজকের ক্লাসটা কিন্তু তোমার আইকিউ বেস্ট বা তোমার বিশ্লেষণধর্মী এমসিকিউ। কারণ এগুলো দেখো 23-24 সালে, অর্থাৎ আমার ভর্তি পরীক্ষা এসব আসছিল, আমি পেরে গেছিলাম। যদি আমার সময় থেকে সবচেয়ে কঠিন প্রশ্ন করা শুরু করছিল। 3 নাম্বার দেখো, গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি? বুঝছো? গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি, এটা পারতে হবে তোমাকে। সবাই কমেন্ট করবে বেশি বেশি, সবার কমেন্ট পড়বে ইনশাল্লাহ। শিহাব কমেন্ট করেছো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। রাশেদ আলী, গ্লুকোজ সম্বন্ধে কোনটি সত্য নয়? এটি একটি রিডিউসিং সুগার। একে আখের চিনি বলা হয়, গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। ভিটামিন সি তৈরিতে বড় প্রয়োজন নয়। দেখো এটা একটি রিডিউসিং সুগার। কারণ রিডিউসিং সুগার কারা হয় বলো তো? রিডিউসিং সুগার দুইজন হয়, যাদের এই কিটোন গ্রুপ থাকে আর যাদের এই অ্যালডিহাইড গ্রুপটা থাকে। যাদের কিটোন গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ থাকে তারা কিন্তু কি হয়? রিডিউসিং সুগার হয়। তাই গ্লুকোজের কিন্তু দুইটা গ্রুপ, এর ভিতরে মানে অ্যালডিহাইড গ্রুপটা বিরাজমান, তাই এটা কি রিডিউসিং সুগার হবে। কিন্তু প্রশ্ন বলছে নয় কোনটি? একে আখের চিনি বলা হয় না, আখের চিনি বলা হয় না, তাহলে এটা কিন্তু ভুল। আবার গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, হ্যাঁ থাকে। গ্লুকোজ কিন্তু আমাদের যে লিভার আছে না, লিভার, ওই লিভারে কিন্তু গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে, গ্লাইকোজেন আকারে সঞ্চয় আকারে থাকে এবং গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় থাকে। তাহলে এটাও রাইট, এটাও রাইট। ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, আসলে হয়। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ইউজ করে, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে বি আর সি একসাথে রাইট অ্যান্সার। বুঝছো? বি এবং সি রাইট অ্যান্সার, বি এবং সি রাইট অ্যান্সার। যারা যারা বি এবং ডি দিবা তারা রাইট। এবং আমাদের জয়গুলি পাবলিকেশনের বই বাংলাদেশের শ্রেষ্ঠ একটা পাবলিকেশন। তোমরা মেডিবায়োলজির বইটা নিকটস্থ লাইব্রেরি থেকে কিনে নিবা। বুঝছো? পড়াশোনার টেবিলে তোমরা কিন্তু অনেকে হতাশ হয়ে যাচ্ছ, দিন দিন পরীক্ষায় মার্ক কম পেয়ে যাচ্ছ, কোচিংয়ে মার্ক কম পাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ, মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। সেই ক্ষেত্রে বাসায় বসে বেশি টাইম দাও। কোচিং পরীক্ষায় তুমি কোচিং দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে যে ক্লাসটা হয় 3 ঘন্টার ক্লাস, অনেকের কাছে অভিযোগ, ভাই 3 ঘন্টা আমি কিছু বুঝি না, যা শেখায় সব মাথার উপর দিয়ে যায়। আসলে যাওয়ারই কথা। তোমরা একটু কমেন্ট করো যে কোচিং এর যে ক্লাসগুলো হচ্ছে তুমি কি বুঝতে পারছো সেই ক্লাসে? কমেন্ট করো, কমেন্ট করো তো ক্লাসের মানে কোচিং এর পড়া তুমি বুঝতে পারতেছো? বিডি সবাই, সিদরাতুল মুনতাহা, রাশেদ আলী, আরিফুল, আহসান হাবিব, আবু সাইদ, ঠিক আছে। রিডিউসিং সুগার হলো নিচের কোনটি? রিডিউসিং সুগার আমি বলছিলাম যাদের ভিতরে কিটোন গ্রুপ থাকবে আর যাদের ভিতরে অ্যালডিহাইড গ্রুপ থাকবে তারাই কিন্তু রিডিউসিং সুগার। তো রিডিউসিং সুগার হলো কারা? স্টার্চ, গ্লুকোজ, সেলুলোজ, গ্লাইকোজেন। দেখো এই দুজন তো মোটে হবে না, কারণ এটা পলিস্যাকারাইড, আবার এটাও কিন্তু পলিস্যাকারাইড, শুধু মনোস্যাকারাইড এইটা। তাহলে মনোস্যাকারাইড গুলাই কি হয়? নরমালি মনোস্যাকারাইড গুলা নরমালি কি হয়? দ্রবীভূত হয় পানিতে প্লাস রিডিউসিং সুগার। তাহলে এর অ্যান্সার কি হবে? বি হবে। এর অ্যান্সার কি হবে? বি হবে। কোচিং এর ক্লাস কি ভালো লাগে? অফলাইন কোচিং এর ক্লাস কি ভালো লাগে? এটা একটু কমেন্ট করো। আরিফুল পাসের বি, ইউসুফ আলী, ইসরাত জাহান, আহসান হাবিব, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। সবাই একটু মেনশন দাও, প্রিয় ফ্রেন্ডদেরকে, গার্লফ্রেন্ডকে, সবাইকে মেনশন দাও একসাথে। সবাই মিলে ক্লাস করি, তাই না? সবাই মিলে ক্লাস করতে হবে, সবাই মিলে চান্স পাইতে হবে। আর যারা যারা মারা খাচ্ছ এই কোচিং এর 3 ঘন্টা ক্লাসে, তারা একটু কমেন্ট করো যে ভাই কোচিং এর সব মাথার উপর দিয়ে যায়, যা শেখায়। গ্লুকোজ, ঠিক আছে, ভেরি গুড। 4 এর বি, সবাই রাইট অ্যান্সার। পলিস্যাকারাইড কোনটি? পলিস্যাকারাইড নিচের কোনটি? ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, সেলুলোজ। পলিস্যাকারাইড, স্যাকারাইড হয় মনোস্যাকারাইড। বুঝছো? মনোস্যাকারাইড হচ্ছে C3 থেকে C7 পর্যন্ত। তো C3 কে বলে ট্রায়োজ, C4 কে বলে টেট্রোজ, C5 কে বলে পেন্টোজ, C6 কে বলে হেক্সোজ, C7 কে বলা হয় সেডোহেপ্টোলোজ।
হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে বলা হয় স্যাকারাইড বা মনোস্যাকারাইডের সংজ্ঞা। এখন আমি যদি এইগুলোকে ডাবল দিই তাহলে বলা হয় ডাইস্যাকারাইড। আমি এইগুলোকে যদি বলা হয় 3 থেকে 10টা দিই তাহলে বলা হয় পলিস্যাকারাইড। হ্যাঁ, আমি যদি এইগুলোকে বহুবার দিই তাহলে হবে পলিস্যাকারাইড। তাহলে এখানে দেখো এইগুলা কিন্তু তোমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, কিন্তু এইটা কি, এটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে এইটা ডি হবে অ্যান্সার। সেলুলোজ, সেল প্লাস ওজ, ওজ মানে শর্করা, সেল মানে কোষের শর্করা, শর্করা অর্থাৎ সেলুলোজ কত পার্সেন্ট থাকে বলো তো? এবং পৃথিবীতে কোন পদার্থটির ভিতরে সব থেকে সেলুলোজ পাওয়া যায়? এই কমেন্টটা করো। দেখো সুক্রোজ, সেলোবায়োজ, এই সেলোবায়োজ আর সুক্রোজ, হ্যাঁ এইটা কিন্তু তোমার ডাইস্যাকারাইড, আর এই যে নিচেরগুলা এইগুলো বলে পলিস্যাকারাইড। হ্যাঁ, পলিস্যাকারাইড। তো এটার কাজগুলো পড়ো। সুক্রোজের কাজ দেখো, সুক্রোজ মানে সুক্রোজ যেহেতু ডাইস্যাকারাইড তো শুকুর আলী জিএফ, এটা দিয়ে মনে রাখতাম। যেটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে হয় সুক্রোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে হয় সুক্রোজ। সবাই কমেন্ট করো শুকুর আলীর জিএফ, শুকুর আলীর জিএফ, জিতে গ্লুকোজ, এফতে ফ্রুক্টোজ। শুকুর আলীর জিএফ মানে সুক্রোজকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, ওকে। আর গ্যালাক্টোজ বা সেলোবাসকে ভাঙলেও দুইটা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা আরএনএ তৈরি করে, ডিএনএ তৈরি করে, এটা কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক উপাদান হিসেবে কাজ করে, গ্লাইকোজেন সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে, টাইটিন হচ্ছে কাঁকড়া, ইস্ট এগুলোর সঞ্চিত পদার্থ, সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? এটা তো পাগল ছাগলেরাও পারে, তাই না? গ্লুকোজের অণুতে C6H12O6, তাহলে 6 কার্বন বিশিষ্ট থাকবে, ঠিক কিনা? এই গ্লুকোজ কিন্তু একটা রিডিউসিং সুগার, তাহলে 6 হবে। 6 কই এই এটা এমবিবিএস ভর্তি পরীক্ষা 14-15তে আসছে। স্যার কোনটি কাঁচা ফল মিষ্টি হয় না? কোনটির জন্য কাঁচা ফল মিষ্টি হয় না? কাঁচা ফল মিষ্টি হয় না কেন? সবাই কমেন্ট করো। 6 এর সেলুলোজ, ভেরি গুড। সবাই 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 রেসপন্স করো। আইন হতে ওই মুখ দেখবে যখন, বলো সবাই দেখো। কাঁচা ফল যখন এই মনে করো একটা পেয়ারা আছে, বুঝছো, এটা পেয়ারা না কি কাঁঠাল হয়ে গেল, বুঝছো, কাঁঠাল মনে করো এটা। তো কাঁঠালের ভিতরে কাঁচা অবস্থায় কি থাকে? স্টার্চ থাকে, স্টার্চ। হ্যাঁ, স্টার্চ থাকে। যখন পেকে যায় তখন এটা কি হয়? ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যায়, ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যায়। ফ্রুক্টোজটা কি হয়? মিষ্টি লাগে, মিষ্টি। তাহলে এটা স্টার্চ থাকার কারণে কি হয় না? মিষ্টি হয় না। কিন্তু যদি ফ্রুক্টোজ থাকতো তাহলে মিষ্টি হইতো। অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্নের কোন মনোস্যাকারাইডটি পাওয়া যায়? মুক্ত অবস্থায় মানে বলছে মিষ্টি ফল, মানে মিষ্টি ফল মানে কি? বা পাকা ফল। কি বললাম? রাইপ বা পাকা ফল, পাকা ফল। তাহলে পাকা ফলে কি থাকবে? অবশ্যই ফ্রুক্টোজ থাকবে। আর ফ্রুক্টোজ থাকার কারণে কি হয়? ফলটা মিষ্টি দেখাবে, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা আছে, ওকে। তাহলে এখানে কি হবে? বি হবে, 8-এর বি হবে, ওকে। পারবা না? গ্লুকোজ কি ধরনের যৌগ? গ্লুকোজ কিন্তু একটা আলোক সমাণু যৌগ, ঠিক কিনা? এবং এটা কিন্তু একটা রিডিউসিং সুগার। আমরা কিন্তু অনেকগুলো তথ্য পাচ্ছি। রিডিউসিং সুগার, এটা একটা আলোক সমাণু যৌগ, এবং এটা একটা মনোস্যাকারাইড। হ্যাঁ, অনেকগুলো কিন্তু পাই তথ্য। এখন তুমি দেখে কি কি পাইছে? বলছে ট্রায়াস পলিস্যাকারাইড ভুল, নন রিডিউসিং না ভুল, এটা রিডিউসিং, তাহলে এটাও ভুল, এটাও ভুল। হেক্সোস মনোস্যাকারাইড অ্যাবসলিউট রাইট, এটা একটা হেক্সোস। এটা কি? এটা হেক্সোস, 6 কার্বন বিশিষ্ট। এটা কি? 6 কার্বন বিশিষ্ট, তাহলে এটা কি হবে? হেক্সোস। আর হেপ্টোস কি হবে? সেডোহেপ্টোলোজ, যদি অপশনে থাকতো, কিন্তু সেডোহেপ্টোলোজ তো নাই। বলছে এবার দেখো, এবার কি বলছে? নিচের কোনটি রিডিউসিং সুগার নয়? এইটা কমেন্ট করো। ওয়ালাইকুম আসসালাম। সবাই কমেন্ট করো বেশি বেশি। সিদরাতুল মুনতাহা, ইসরাত জাহান, আহসান হাবিব, আরিফুল, সবাই অ্যাক্টিভ, রাশেদ আলী, সবাই সবাই করো করো, কমেন্ট করো। ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছো দেখতেছি, ভেরি গুড। রিডিউসিং সুগার নয়। দেখো তুমি, আমি বলছিলাম না সুক্রোজ, হ্যাঁ সুক্রোজ মানে চিনি, কিন্তু সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? G+F, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এরা ইন্ডিভিজুয়ালি কিন্তু দুইজনই কিন্তু রিডিউসিং সুগার, কিন্তু যখন এরা একসাথে যুক্ত হয়ে যায়
তখন ওখান থেকে একটা কি হয়, পানি চলে যায়, পানির অপসারণ ঘটে। তাহলে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন একসাথে হয় তখন সুক্রোজ তৈরি হয়, কিন্তু এরা যখন একসাথে হয় তখন এদের ভিতরে যে অ্যালডিহাইড মূলক আর এর ভিতরে যে কিটোন মূলক ওই দুজন এখান থেকে উধাও হয়ে যায়। যেহেতু এই সুক্রোজটা তোমার কিটোন গ্রুপ নাই এবং CHO মানে অ্যালডিহাইড গ্রুপ এর ভিতরে নাই। কেন নাই? কারণ এরা যখন দুইজনই যুক্ত হচ্ছিল তখন এখান থেকে পানি আকারে চলে গেছে, তখন এই সুক্রোজটা কিটোন এবং অ্যালডিহাইড বিহীন হয়ে পড়ে, তাই সুক্রোজটা এখানে রিডিউসিং সুগার হবে না। ওকে, তো সুক্রোজ হবে সি। হ্যাঁ, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? প্রধান ডাইস্যাকারাইড ম্যানোজ, সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ। বলো তো প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদের সবসময় মিষ্টি মিষ্টি লাগে না, তাহলে সুক্রোজ হবে অ্যান্সার। সুক্রোজ হচ্ছে প্রধান ডাইস্যাকারাইড। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? শুক্রালি জিএফ, এটা দিয়ে মনে রাখি। ওকে, আব্দুর রহমান। তিশা মনি নতুন আসছো, থাইকো ক্লাসে। প্রধান এবং উদ্ভিদের দেহে সঞ্চিত যে খাবারটা সেটা কিন্তু সারা দেহে পৌঁছায়, তাই না, পাতা অঙ্গের মাধ্যমে। তো সেই খাদ্যটা হবে সুক্রোজ। হ্যাঁ, নট গ্লুকোজ ফ্রুক্টোজ। হ্যাঁ, আর পাতায় যে খাদ্যটা তৈরি হয় ওটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, গেল। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? কোন ভিটামিনটি পানিতে দ্রবণ করবে? এটা হচ্ছে এ, বি কমপ্লেক্স, ডি আর কে। কোনটা হবে অ্যান্সার? ডি, কে। আর এই দেখো ডি ভিটামিনটা কিন্তু আমাদের কিডনি থেকে তৈরি হয়, বুঝছো। কেটা আমাদের রক্ত জমাট বাঁধায় হেল্প করে, আর বি কমপ্লেক্সটা আমাদের কি করে? রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয় যদি বি কমপ্লেক্সের সমস্যা হয় বা নিউরন সেলের সমস্যা হয়। আর ভিটামিন এ আমাদের চোখের রড এবং কোনগুলো আমাদের হেল্প করে যাতে আমাদের রাতকানা রোগটা না হয়, বুঝছো। তাহলে ভিটামিন এ না বি না ডি না কে, কোনটা হচ্ছে পানিতে দ্রবণীয়? বলো। পানিতে দ্রবণীয় হচ্ছে মনে রাখবা বি আর সি। হ্যাঁ, বি সি এই দুইটা ভিটামিন পানিতে দ্রবণীয় হয়। তো এখানে বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয়, আর এইগুলো কিন্তু তোমার দেহে প্রোডাকশন হয় অটোমেটিক। নিচের কোনটি সুবাস সৃষ্টি করে? সুবাস টারপিনয়েড, গ্লাইকোলিপিড, ট্রাইগ্লিসারাইড না স্টেরয়েড? কোনগুলো গন্ধ সুন্দর সুবাস? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। টারপিন, বুঝছো, টারপিন একটা গাছ থেকে সংগৃহীত একটা পদার্থ যেটা শুকতে অনেক সুন্দর, বুঝছো। সুদীপ দাস, সুদেশনা দাস, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের সুবাস সৃষ্টি করে তাহলে কি হবে? টারপিন। হ্যাঁ, আর গ্লাইকোলাপিড একটা যৌগিক বা যুগ্ম প্রোটিন। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড একটা সাবান তৈরিতে ইউজ করা হয় ট্রাইগ্লিসারাইড। স্টেরয়েড হচ্ছে আমাদের যে সেক্স হরমোন, ভিটামিন ডি, আমাদের যে মানে পিত্তরস ওইগুলো তৈরিতে স্টেরয়েড ব্যবহার করা হয়। স্টেরয়েড কিন্তু একটা ক্ষতিকর আমাদের বডির জন্য, এবং এটা খাইলে কি হয়? মোটা হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সেলুলোজ কোন পদার্থটি বিদ্যমান? গ্লাইকোসাইডিক বন্ধন থাকে হচ্ছে সেলুলোজ, মানে একটা মনোস্যাকারাইড, বুঝছো। একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয় যে বন্ধন দিয়ে তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আর একটা অ্যামিনোসিড আর একটা অ্যামিনোসিডের ভিতরে যে বন্ধনটা হয়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, এটা বলা হয় পেপটাইড বন্ধন। কি বললাম? পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডকে আমরা এইভাবে লিখতে পারি CONH। আর গ্লাইকোসাইডিক যে বন্ড এখানে থাকে সেটাকে বলা হয় O, দুই সাইডে বন্ড। তাহলে পরীক্ষায় কিন্তু এই দুটো আসবে, গ্লাইকোসাইডিক বন্ডের সংকেত এইটা, আর CONH হচ্ছে অ্যামিনোসিডের সাথে যে বন্ধন ওইটা হলো পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডটা দেখতে এরকম। ওকে, মনে থাকবে? মনে থাকে জানো? তাহলে কি হচ্ছে সেলুলোজের কোন বন্ধনটি বিদ্যমান থাকবে? সেলুলোজে কোন বন্ধন? বিটা গ্লাইকোসাইডিক। সেলুলোজে হবে বিটা। যদি এখানে সেলুলোজ না বলে যদি বলতো গ্লাইকোজেন, তাহলে হয়তো তোমার আলফা গ্লাইকোসাইডিক। ওকে, সেলুলোজের বদলে যদি গ্লাইকোজেন থাকতো তাহলে আলফা গ্লাইকোসাইডিক। ওকে, সবাই শেয়ার দাও, একটু শেয়ার দাও, মানে মেনশন করো ফ্রেন্ডদেরকে একটু। কঠিন
এগুলো নোট করে রাখো খাতায়, পরীক্ষা আসবে, পরীক্ষায় এগুলো আসবে। তিসামণি 14 বি, 15 লিখো, 15। শুধু গান গে পরিচয়। নিচের কোনটি বিজারক পদার্থ? বিজারক মানে রিডিউসিং পদার্থ কোনটা? এগুলো তো হবে না, কারণ এটা ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। এটা কি মনোস্যাকারাইড? তাহলে মনোস্যাকারাইডগুলো কি হয়? বিজারক বা মানে তোমার রিডিউসিং হয় না মনোস্যাকারাইডগুলো। তাহলে হবে এ হবে এখানে অ্যান্সার। কেন? কারণ মনোস্যাকারাইডগুলো নর্মালি রিডিউসিং সুগার, পানিতে দ্রবণীয় হয়। যেহেতু নিচেরগুলো সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, গ্লাইকোজেন এবং সেলুলোজ কিন্তু এখানে ডাইস্যাকারাইড, গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইড, যেটা প্রাণীদের সঞ্চিত আকারে থাকে। ওকে, 15 ঠিক আছে। এখন দেখো আমাদের জয়কুলির যে সেটটা মেডি সিরিজের বই এবছর প্রচুর পরিমাণে সেল হচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে এটা কিনো। তোমরা যারা তোমার ফ্রেন্ডদেরকে বলো, তোমার পাশের ফ্রেন্ডকে বলো, তোমার প্রতিবেশীকে বলো, এই বইটা যদি পড়ো A to Z ইনশাল্লাহ তুমি কমন পাবা। এবং বিগত সালের প্রশ্নর যে প্যাটার্নটা আছে দেখো, 24-25, 23-24, 22-23 যে সিরিজগুলোর বই পড়ে দেখো কতগুলা কমন আসছে। অ্যারাউন্ড এখান থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কমন আসে, এবং এটা আমি প্রমাণিত, বুঝছো? এটা তোমরা এক সেট বই কিনবা এবং এটা A to Z রিভিশন দিবা। যেটা সমস্যা সেটা তুমি এখানে হাইলাইট করে দাগায় রাখবা। পুনরায় যখন রিভিশন দিবা তখন হাইলাইটের দিকে তাকাবা, যেটা কঠিন তোমার কাছে মনে হবে সেটা তুমি এই হাইলাইট করে রেখে দিবা মার্কার দিয়ে। তো এই ছকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা এমসিকিউ করবে, পারবা না? এখান থেকে একটা এমসিকিউ করলে পারবা না বলো তো? দেখো 7 প্রকার সরল প্রোটিন আছে, 7 প্রকার। তার ভিতরে অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরার প্রোটিন। স্ক্লেরার মানে শক্ত, তাহলে শক্ত জিনিস কোথায় থাকে? হাড়, চুল, দাঁত, নখ এগুলোতে থাকবে। এবং কেরাটিন প্রোটিন থাকবে, তাই না? স্ক্লেরার প্রোটিন। প্রোটামিন, প্রোটো মানে ছোট, তাহলে সবথেকে ক্ষুদ্রতর প্রোটিন, তাপে জমাট বাঁধে না, এটা মনে রাখবা। প্রোলামিন ভুট্টার জেইন, গম, রায়ের গ্লাইডিন, বার্লিন। হ্যাঁ, গ্লুটেলিন গম, গ্লুটেলিন, আমার সাথে বলে গম, গ্লুটেলিন। হ্যাঁ, চালের মানে অরাইজা সাইডিবা, তাহলে মনে রাখবা চালের অরাইজানিন। এরা পানিতে দ্রবণীয়, অদ্রবণীয়। গ্লুটেলিন মানে কি? গম। তো গম কি কোনোদিন পানিতে গলে যায় না, তাহলে মনে রাখবা গ্লুটেলিন গম কোনোদিন দ্রবণ করে না, তাহলে এটা অদ্রবণীয়। আর এখানে গ্লোবিউলিন আর অ্যালবুমিন মনে রাখবা। অ্যালবা মানে হচ্ছে সাদা। কি অ্যালবা মানে? কি বললাম? সাদা। সবাই কমেন্ট করো অ্যালবা মানে কি? সাদা। আর গোলব মানে হচ্ছে গোলাকার। গোলব মানে কি? গোলাকার। তো একটা ডিম আছে এরকম, ডিমের ভিতরে একটা কুসুম আছে গোল, তাহলে ডিমের কুসুমে কি থাকবে? আর এই যে ডিমের যে সাদা অংশ কি থাকবে বলো তো, কমেন্ট করো তো। একটা ডিমের মাঝখানে থাকে গোলাকার কুসুম, তো গোলাকার কুসুমে থাকবে গ্লোবিউলিন। আর অ্যালবুমিন মানে সাদা, তাহলে অ্যালবুমিন থাকবে ডিমের সাদা অংশটিতে। ওকে, ডিমের সাদা অংশটিতে কি থাকবে? অ্যালবুমিন। ওকে, ডিমের সাদা অংশটিতে অ্যালবুমিন মানে সাদা। তনয় সরকার, ঠিক আছে। এই ক্লাসে এখন পর্যন্ত একটা এমসিকিউ বোঝানো কেউ আসো? প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের মানে সঠিক এক্সপ্লেনেশন দিচ্ছি। তারপরে তোমরা পেইড কোর্সের দিকে ছুটে যাও, মনে করো যে ভাই এখানে ফ্রি ক্লাস নিচ্ছে, একটা কমেন্ট করে ধাই বারে চলে যায়। কিন্তু এরকম না তো, পড়াশোনাকে এরকম ধৈর্য ধারণ করার ক্লাস। তুমি যদি শেষ পর্যন্ত না থাকো তাহলে তোমার কিভাবে শেখাবো? এইটা হচ্ছে এখানকার মূল পার্থক্য। সফলতা এবং ব্যর্থতার একটা মূল পার্থক্য এখানে। তোমাকে সব বলে দিচ্ছি শর্টকাট। হ্যাঁ, এই যে গম, গ্লুটেলিন, প্রোলামিন, প্রোটো মানে ছোট, তাহলে প্রোটামিন সব থেকে ছোট হবে, এটা তাপে জমাট বাঁধবে না। যারা ছোট তাপে জমাট বাঁধে না, এদের সবচেয়ে ক্ষুদ্রতর প্রোটিন প্রোটামিন। স্কেলের মানে শক্ত, হাড়, নখ, চুল থাকবে। অ্যালবুমিন সরাসরি ডিমের সাদা কুসুম। হ্যাঁ, আবার দেখো তুমি দুধ কি রং? সাদা, তাহলে দুধে থাকবে তোমার অ্যালবুমিন। গ্লোবিউলিন গোল, তাহলে গোল কি থাকবে দেখো? এরা পানিতে অদ্রবণীয়। ডিমের কুসুম বীজগুলো তো গোলাকার হয়, তাহলে ওটাও মনে রাখবা। গোল যেখানে পাবা। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি? এটা বর্ণহীন স্ফটিকাকার, দেহ অভ্যন্তরে তৈরি হয়, নিম্ন গলনাঙ্ক, অ্যালকোহলে দ্রবণীয়। এটা আমাদের সময় আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়।
বলো তো এটা কি আমাদের, আমরা কি 22-23 সালে পরীক্ষা দিলাম? হ্যাঁ হ্যাঁ 22-23 সালে, হ্যাঁ 22-23 সালে মেডিকেল, এটা আমাদের সময় না। কমেন্ট করো। ওকে ঠিক আছে, এটা কি হবে বলো? অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড হচ্ছে বর্ণহীন স্ফটিকাকার, দেহ অভ্যন্তরে তৈরি হয় না, এটা নিম্ন গলনাঙ্ক না উচ্চ গলনাঙ্ক, অ্যালকোহলে দ্রবণীয় না অদ্রবণীয়। কোনটি গাঠনিক প্রোটিন? গাঠনিক নিচের কোন প্রোটিনটি? হ্যাঁ বলো তো। গাঠনিক প্রোটিন মানে আমাদের দেহ গঠনে অংশ নেয়, দেহ গঠনে অংশ নেবে, দেহ গঠনে অংশ নেবে, এটা হচ্ছে কোলাজেন। মায়োগ্লোবিউলিন আমাদের মাংসপেশিতে পাওয়া যায়, হিমোগ্লোবিন আমাদের রক্তের আরবিসির মেমব্রেনের সারফেসে থাকে, ফেরিটিন আমাদের লোহা আমাদের যকৃতে জমা থাকে বা দেহের বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হয় ফেরিটিন আকারে, ফেরিটিন হচ্ছে লোহা জমা থাকে যেমন। কোলাজেন হচ্ছে মাংসের ফাইবার, কোলাজেন আমাদের যদি গরুর মাংস খাও, এক পিস যদি গরুর মাংস নাও তাহলে দেখবে এরকম চিকন চিকন ফাইবার আছে, ওই ফাইবারগুলোকে বলা হয় কোলাজেন, ফাইবারগুলোকে কি বলা হয়? কোলাজেন বলা হয়। ওকে, কোলাজেন বলা হয়। এখন আমি একটা জিনিস দেখবো, তুমি দেখো তো এটা পারো কিনা, কোনটা অদ্রবণীয়? তাই আমি বলছিলাম না যে গম কি দিয়ে মনে রাখবে? গ্লুটেলিন। গম কি দিয়ে মনে রাখবে? গ্লুটেলিন। গ্লুটেলিন মানে কি? গম। তা গমের যে দানাটা, ওটা তুমি যদি পাড়িতে মানে হাঁড়িতে যদি রান্না করো, বুঝছো, এ মনে করো আমাদের হাঁড়ি, এটা তুমি জাল দিচ্ছ আগুন দিয়ে, এখানে একটা দানা আছে গমের দানা, তাহলে এই গমের দানা কি দ্রবণীয় হবে? না, তাহলে এটা গ্লুটেলিন হবে। বাকি দেখো তিনটাই দ্রবণীয়, বাকি তিনটাই দ্রবণীয়, গ্লুটেলিন কেবলমাত্র অদ্রবণীয়। এটা কিন্তু দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, দেখছো কপি আকারে 20-21, 21-22, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন রিপিট হয়। বুঝছো? রাশেদ আলী, তনয় সরকার, সিদরাতুল মুনতাহা, মোহনা আক্তার, একটু শিখতে হবে বুঝছো, না হলে সমস্যা কিন্তু প্রচুর। এখন নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? এখন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা এটাও তোমার শেখা লাগবে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শিশুদের জন্য 10টা, মানে চাইল্ডের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? শিশুদের জন্য এখানে নোট করবা, আমি কিন্তু সব আজকে নোট শেখাচ্ছি বুঝছো। চিলড্রেনের জন্য তোমার 10টা, আর অ্যাডাল্ট মানে অ্যাডাল্টের জন্য তোমার 8টা, অ্যাডাল্টের জন্য 8টা। তো আমি এটা কি মনে রাখতাম? পিভিটি মানে এই যে 10টা, প্রাইভেট টিম হল, HALL হল, এইটা দিয়ে মনে রাখা যায়। পিতে হচ্ছে তোমার পিতে একটা নাম আছে বুঝছো, ফিনাইলানিলিন, ভিতে ভ্যালিন, টিতে ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, আইতে আইসোলিউসিন, এমতে মায়োগ্লোবিউলিন, এমতে হচ্ছে মিথিওনিন, সরি, এইচতে হিস্টিডিন, এতে হচ্ছে আর্জিনিন, এলতে হচ্ছে লিউসিন, আর এলতে হচ্ছে লাইসিন, লাইসিন। তো এটা মনে রাখো, পিভিটি টিম হল, বইয়ের সাথে মিলাই নিও। প্রাইভেট টিম হল, এটা কিন্তু টি বুঝছো, এটা কিন্তু টি, আর এটা কিন্তু আই, এটা কিন্তু এম, হ্যাঁ, প্রাইভেট টিম হল। তাহলে দেখো তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি? এই যে তোমার এখানে কি কোথাও জি আছে বলো তো? কোথাও জি লিখছে আমি গ্লাইসিন হওয়ার কোনো প্রশ্ন আসে? এখানে কোনো জি আছে? জিতে গ্লাইসিন, তাহলে দেখো এগুলো সব তুমি এই যে টিতে থ্রিওনিন, এই যে টিতে ট্রিপ্টোফ্যান, এটা থ্রিওনিন, এই যে হিস্টিডিন, এই যে ফিনাইলানিন, এই যে পিতে, হ্যাঁ, এইতে লাইসিন, তাহলে সব আছে, তাহলে শুধু গ্লাইসিন নাই, গ্লাইসিন, তাহলে এখানে অ্যান্সার হবে এ, হবে অ্যান্সার। বুঝতে পারছো? প্রত্যেকটা এমসিকিউ সঠিকভাবে ব্যাখ্যা দিচ্ছি, যদি না পারো তারপরও। স্যার এইগুলোর নাম কি মনে রাখবো? হ্যাঁ, 10টা অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখবো, বিশেষ কোশ্চেনও এটা আসে। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়, মানে গোল দেখতে নয় কোনটি? মায়োগ্লোবিউলিন। দেখো এদের সাথে তো গ্লোবিউলিন শব্দটা আছে, তাহলে তো এই দুটো অ্যান্সার হবেই, এরা গোল, বুঝছো, এরা গোল কিন্তু, কারণ গ্লোবিউলিন শব্দটা আছে ওর সাথেই। আর ইনসুলিনটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবা, গোল, ইনসুলিন গোল, হ্যাঁ, ইনসুলিনও গোল। তাহলে এনজাইম শুভ কিন্তু গোলাকার না, তাহলে এটা হবে অ্যান্সার। ইনসুলিনটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবা, ইনসুলিনটা কি হিসেবে মনে রাখবা? ব্যতিক্রম হিসেবে মনে রাখবা। ওকে,
সবাই একটু রেসপন্স করো, ক্লাসে শুধু বুবার মতো বসে থেকো না। যত বেশি বাকপটু হবা, যত বেশি একটু বদমাইশ চঞ্চল মতো হবা, তারা দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি করে চান্স পায়। যারা নিশ্চুপ থাকে তারাও পায়, বাট একটু বেশি সচেতন থাকতে হবে তার এনভায়রনমেন্টাল পরিবেশটা কেমন, কোন বইটা ভালো, কোন বইটা পড়া দরকার, কোন বইটা পড়া দরকার না, কোন কোচিংটা ভালো, কোন কোচিংটা ভালো না, কোন স্যারের ক্লাস ভালো, কোন স্যারের ক্লাস ভালো না। এইগুলো যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো এখনো পর্যন্ত, তোমার সফলতা এখনো আকাশে, বুঝছো? তোমার সফলতা অনেক দূর। এইগুলো অ্যাডভান্স হইতে হবে বেশি বেশি। ওকে, সো দীপদের দেখো বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে নিচের কোনটি সঠিক? লিপিডের ভূমিকার ক্ষেত্রে কোনটি সঠিক? লিপিডের ভূমিকার ক্ষেত্রে কোনটি সঠিক বলো? দেখো এখানে হবে রক্তের এলডিএল, বুঝছো? এলডিএল, হ্যাঁ, মহিলাদের রক্তের এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। ওরে বাবা রে, এইচডিএলটা ভালো, এইচডিএলটা কি হয় ভালো, তাহলে হৃদরোগের ঝুঁকি কমাবে এইটা, কিন্তু এলডিএল তো মারাত্মক, ও আরো খারাপ করে হৃদরোগে, তাহলে এটা তো একেবারেই ভুল। বি দেখো ফসফোলিপিড কোষের আয়নকে স্থির রাখে। না না, ফসফোলিপিড কোষের আয়নকে ওই যে তোমার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে না, মুভমেন্ট, তাহলে ওটাও ভুল, ওটাও স্থির করে না। কোলেস্ট্রল আবরণীয় তারল্য বৃদ্ধি করে, না, আবরণীয় তারল্য বৃদ্ধি করে না, এটা হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে কঠিনতা করে, কোলেস্ট্রল একটা কঠিন জিনিস করে, আবরণ দেয়, তারল্য না। কিন্তু লিপিড উদ্ভিদের বর্ণ সৃষ্টি করতে পারে, হ্যাঁ, এই যে টার্পিন যৌগগুলা রঙিন সৃষ্টি করতে পারে, এই যে তোমার স্টেরয়েড যৌগগুলা, হ্যাঁ, ওইগুলা তোমার যে উদ্ভূত জিনিসগুলা, এগুলো হচ্ছে ডি হবে আনসার। উদ্ভিদের বর্ণ সৃষ্টিতে লিপিড দেয় কোনটি? জাতক লিপিড। জাতক মানে হচ্ছে ডেরিভেটিভস লিপিড বলা হয়, বা উদ্ভূত লিপিড, উদ্ভূত লিপিড কোনটাকে বলা হয়? মানে আমি যদি বলি এই ফোনটাকে যদি ভেঙে চুরে যদি আমি একটা বল বানাই, তাহলে মনে করব যে এই বলটা এই মোবাইল থেকে ডেরিভেটিভ। আমার এই হাতটা কেটে যদি তুমি কঙ্কাল বানাও, তাহলে মনে করবো ওই কঙ্কালটা আলফাজের হাতের ডেরিভেটিভ। তো লিপিডকে মডিফাইড করে যে জিনিসটা বানায় তাকে বলা হয় জাতক লিপিড। ওকে, তো দেখো এই যে স্টেরয়েড, লিপোপ্রোটিন, ফসফোলিপিড, মোম, তাহলে কোনটা অ্যান্সার হইতে পারে এখানে? স্টেরয়েড। দেখো লিপিডের একটা ধর্ম আছে, সেগুলো এরকম চেইন আকারে থাকবে, 15 কার্বন 14 কার্বন। তো যখন এটাকে একটা বিভিন্ন চাকরিক যৌগ তৈরি করবো সেটাকে বলে স্টেরয়েড, বুঝছো? মানে ওই লিপিডের একটা মডিফাইড ভার্সন, তাকে স্টেরয়েড বলবো। স্টেরয়েড কি কাজে ব্যবহার করে? আমাদের যে সেক্স হরমোনগুলো তৈরি করে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হ্যাঁ, এই যে হরমোনগুলো আছে, এগুলো তৈরিতে আমাদের কি করে? স্টেরয়েড দায়ী থাকে। স্টেরয়েড কি থাকে? দায়ী থাকে, মনে থাকবে। সবাই একটু কমেন্ট করো। সবাই আজকে কঠিন কঠিন এমসিকিউ, তাই না? সুদেশ দাস রাশেদ আলী, এখানে মানে তোমরা কমেন্ট করতে ভয় পাইতেছো, বলো তো আজকে কঠিন এমসিকিউ? এমসিকিউ অনেক কঠিন হয়ে গেছে না? এরকমই আসবে মেডিকেলে। প্রত্যেকটা এমসিকিউ একদম কাটা কাটা কিন্তু ব্যাখ্যা আছে, এগুলো মাথায় ধারণ করে রাখতে হবে, হ্যাঁ, ক্যাপাবিলিটি বাড়বে। তোমরা যদি কোনো পার্সোনাল প্রবলেম হোক, আমার ওই আলফা স্পেসে দেখবা হচ্ছে তুমি প্রশ্ন করলে অ্যান্সার পাবা, ওই পেজটা একটু ফলো করে দিও, হ্যাঁ। এই তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ভাইয়া ক্লাস কখন থেকে শুরু? ক্লাস কখন থেকে শুরু? 7টায় শুরু, আগে থেকে বলে দেওয়া যায়, মানে আগে থেকে বলা হয় ক্লাসে, বুঝছো, যে আজকের ক্লাসটা 7টায় নাকি 8টায় 15 এরকম বলা হবে। তোমরা প্রতিদিন একটু জয়কুলি পেজটা একটু স্ক্রলিং করে দেখবা প্রতিদিন, হ্যাঁ, যে কোন ক্লাসটা আজকে আছে, বা সাপ্তাহিক রুটিনও দেওয়া আছে দেখবা, ওইগুলো একটু খুঁজে সেভ করে রাখবা। তাহলে জাতক লিপিড কোনটি? স্টেরয়েড পারবা। এখানে রক্তে নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে? আমি বললাম না যে এলডিএল, এটা হচ্ছে বলা হয় লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল, হ্যাঁ, এটা কিন্তু এক একটা লিপিড প্রোফাইল চেক, যদি তুমি পরীক্ষায় আসে
যে তোমার হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি আছে কিনা, কোন টেস্টটা করবা। যদি তোমার দেখে যে লিপিড প্রোফাইল এলডিএল এটা যদি তোমার যদি কমে যায় তাহলে মনে করবো অনেক মানে ক্ষতিকর, বুঝছো। এইচডিএল যদি বেড়ে যায় তাহলে তোমার জন্য ভালো। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, তাহলে কোনটি রক্তে বেড়ে গেলে ক্ষতি হয়, দেখো এলডিএল যদি বেড়ে যায় তাহলে তোমার জন্য ক্ষতিকর, তাহলে এলডিএল, বুঝছো। অ্যাথেরোস্ক্লেরোসিস শব্দটার দিকে তাকাও। অ্যাথার মানে হচ্ছে চর্বি, অ্যাথার মানে কি চর্বি, আর স্কেলেরা মানে কি শক্ত, হ্যাঁ স্কেলেরা মানে শক্ত জিনিসপত্র, আর ওসিস মানে প্রক্রিয়া, ওসিস মানে কি প্রক্রিয়া, ওয়ার্ড ভেঙে দিলাম। তাহলে শক্ত চর্বি হওয়ার প্রক্রিয়া, তার মানে তোমার এই যে হার্ট মনে করো, এই তোমার হার্ট, এই হার্টের মনে করো এখানে তোমার অ্যাওর্টা, এগুলো তোমার 4টা চেম্বার, হ্যাঁ এর এই চেম্বারের উপরে মানে হার্টের গায়ের উপরে কিছু রক্তনালী থাকে। ওই রক্তনালীর এই মনে করো রক্তনালীটা এখানে চর্বি জমে গেছে, এই চর্বি জমে জমে শক্ত হয়ে গেছে, তাহলে এই নালীটা ব্লক হয়ে গেল না, একটা নালীতে রক্ত চলাচল করতেছে, এখানে চর্বি জমে শক্ত হয়ে গেছে, তাহলে এই সাইডে কি আর ব্লাড ফ্লো আসবে না, তাহলে তোমার হার্টের এই ব্লাড সাপ্লাই পাবে, তাহলে হার্টটার এইখানকার যে টিস্যুগুলো ব্লাড সাপ্লাই পাইতো, পুষ্টি পাইতো, অক্সিজেন পাইতো, ওইগুলো আর পাবে না, তাই ওইখানে অংশটা কি হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে বা মারা যাবে ওই টিস্যুগুলা, হ্যাঁ নেক্রোসিস হয়ে যাবে, ফলে হার্টে প্রচণ্ড ব্যথা করবে, হার্ট অ্যাটাক হবে, আর তোমার হার্টে কি হবে, টিস্যু পচে যাবে, ফলে তোমার হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাই করোনারি বাইপাস করার মাধ্যমে ওই যে তোমার এখানে চর্বিটা জমে গেছে না, এই চর্বিটাকে এখান থেকে প্লাগের মাধ্যমে রিমুভ করা হয়, গলায় দেওয়া হয়, স্টেইনিং করা হয়, এখানে একটা পরানো হয়, স্টেইন পরানো হয়, বুঝছো। এলডিএল ফসফোলিপিড, নিচের কোনটি ফসফোলিপিড, ফসফোলিপিড কোনটি, কিউটিন, টারপিন, সুবেরিন, লেসিথিন। দেখো ফসফোলিপিড দেখবা 5 প্রকার আছে, যার ভিতরে সবথেকে জটিলতম হচ্ছে লেসিথিন। লেসিথিন, লেসিথিন মানে কি জানো, ডিমের কুসুম, ডিমের কুসুমে একটা ফসফোলিপিড পাওয়া যায় যাকে বলা হয় ডিমের কুসুম। লেসিথিন শব্দের অর্থ হচ্ছে কুসুম, বুঝছো, কুসুম, কুসুম মনে থাকবে। তো এই সকল এমসিকিউ তুমি পাবা আমাদের মেডিবায়োলজির যে বইটা আছে এখানে, তোমার সকল রাইটের এমসিকিউ একসাথে করা, বিগত সালের প্রশ্ন, ডেন্টাল প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন সব কিছু একসাথে পাবা। সো বাসায় বসে না থেকে একটু টেবিলের ভরে যেন এই বইগুলো থাকে, হ্যাঁ মেডিবায়োলজির বইটা যেন তুমি এক সাইড কিনে রাখো এবং সেটা পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু পারবা। কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্ট্রল বলা হয়, একটু আগে পড়লাম না যে লিপোপ্রোটিন অনেকগুলো আছে, যেরকম সিএম কাইলোমাইক্রন আছে, এলডিএল আছে, ভিএলডিএল আছে, আবার তোমার এইচডিএল আছে, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার লিপোপ্রোটিনের ক্লাসিফিকেশন, হ্যাঁ। তো এর ভিতরে এইটা খারাপ, এটা ব্যাড, হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার গুড, আর এটাও ব্যাড বাট অতটা ব্যাড না, ওকে। তাহলে এটা হচ্ছে গুড, এটা ব্যাড, তাহলে এটা বেড়ে গেলে খারাপ, করোনারি হৃদরোগ বা তোমার মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হবে। আর এইচডিএল হলে তুমি তোমার শরীরটাকে ফিট রাখবা, বিএমআইটা তোমার 25 থাকবে বা 18 থেকে 25-এর ভিতরে থাকবে, ওকে ঠিক কি না বলো তো। সবাই কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চায়, সবাই কমেন্ট করো, সবাই। আমি একটা আইডি দিছি দেখছো, কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্ট্রল বলা হয়, তাহলে দেখছো, তাহলে এটা কোনটা হবে, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে বলে ব্যাড কোলেস্ট্রল। নিচের কোন এনজাইমটি রক্ত জমাট বাঁধা মানে জমাট বাঁধা আছে ওটা গলায়তে ইউজ করা হয়, হ্যাঁ ট্রিপসিন। এই ট্রিপসিন কিন্তু চোখের ছানি অপারেশন, হ্যাঁ চোখের ছানি পড়লে এটা অপারেশন করে, হ্যাঁ জোসেফ নামক এক বিজ্ঞানী এটা আবিষ্কার করে, চোখের উপরে তোমার ট্রিপসিনের এনজাইম দিবে, ওইটা ওখান থেকে ছানিটা অপসারণ হয়ে যাবে, সুসের মতো দেখতে। ইউরিয়াজ হচ্ছে তোমার ইউরিয়া ভাঙতে ইউজ করে, মানে NH2CO এইটাকে ভাঙতে ইউজ করে, ইউরিয়াকে ভাঙতে। পেপসিন হচ্ছে কি, পেপসিন হচ্ছে তোমার একটা HCl এর সাথে পেপসিন এনজাইমটা সক্রিয় হয়ে তোমার প্রোটিন জাতীয়, এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো ভেঙে পলিপেপটাইড তৈরি করে,
অথবা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করে পেপসিন নামক এনজাইম, যেটা আমিষ পরিপাককারী এনজাইম। সাথে ইউরোবাইলেজ, এইটা হচ্ছে মস্তিষ্কে যখন থ্রম্বোসিস হয়ে যায় বা হার্টে যখন থ্রম্বোসিস হয়ে যায় তখন এই ইউরোবাইলেজ এই ওষুধটা দেওয়া হয় ইনজেকশন আকারে। হ্যাঁ, ইনজেকশন আকারে এটা দেওয়া হয় ইউরোবাইলেজ। এটা রক্ত জমাট বাঁধাটা খুলতে সহায়তা করে, বুঝছো? মনে করো তোমার এই ব্রেন, হ্যাঁ, ব্রেনে এখানে একটা রক্তনালীতে ব্লক হয়েছে, তো এই ব্লক রক্তটা সরাইতে এখান থেকে ইউজ করে, গলাইতে ইউজ করা হয়। হ্যাঁ, পারবে না? সহজ আছে না? যাক, তাও আজকে ছেলেবেলে একটু মনোযোগ ধরে আসো, কিন্তু কমেন্ট করো না, অনেকে যুক্ত আসো কিন্তু তোমরা অ্যাক্টিভ না। আজকের কঠিন কঠিন এমসিকিউ, তাই না রাশেদ আলী? সিদ্ধার্থ মুনতাহা পাইনি ভাইয়া, কি পাও নাই? সি সি সি, ঠিক আছে ভাইয়া। লিপিডের ক্লাসিফিকেশন কোন চ্যাপ্টারে রয়েছে? আছে তো, কোষ রসায়ন, কোষ রসায়ন, কোষ রসায়ন। জনি চান্দু নামও একটা দিছাও। আয়শা সিদ্দিকা। আচ্ছা না আজকে কঠিন কঠিন এমসিকিউ না, তাই অ্যান্সার করতে লেট হচ্ছে তোমাদের সব। তোমার তুমি বলো কি ভাই এক্সট্রা ইনফো কোথা থেকে পড়বো, এরকম প্রশ্ন করো না। আসলে ভাই তুমি অনুশীলন প্লাস বিগত সালের ম্যাট প্রশ্ন প্লাস ডেন্টাল প্রশ্ন প্লাস ভার্সিটি, এইগুলো আগে শেষ করবা, এইগুলো। আর হচ্ছে তোমার ভার্সিটির প্রশ্ন। তাহলে এই দেখো, অনুশীলনী, ম্যাট, ডেন্টাল, ভার্সিটি, এইগুলো শেষ করার পর তুমি এক্সট্রা ইনফো নিয়ে লাভ হবা। এইগুলোই তুমি ভুল করো, তুমি এক্সট্রা ইনফো নিয়ে টেনশনে তোমার পড়াশোনা হচ্ছে না, তাহলে তুমি হচ্ছে সব থেকে বড় গাধা। ওকে, শেয়ার করতে হবে, কারণ তুমি এইগুলোই পারো না। এই এমসিকিউটা দিলাম 22-23 থেকে, তুমি এইটাই করতে গিয়ে হেমশিম খাচ্ছ, প্রত্যেকটা অপশান তোমার পরিচয় হয় না, তুমি যাচ্ছ এক্সট্রা ইনফো নিয়ে। কেন ভাই? এক্সট্রা ইনফো দরকার নেই, আগে তুই সহজগুলো শেখ। ওকে, এনজাইমের বিষয়ে কোনটি সঠিক? দেখো, এটা রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়। এনজাইম রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়, মানে বলছে মানে এনজাইম কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, এরকম একটা আছে না এনজাইমের ধর্ম। এটা কিন্তু কোষ রসায়নের পড়াশোনা। এনজাইম কি রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন হয় না, ও নিজেই এন্ড অফ রিয়াকশানে সে নিজে অপরিবর্তিত থাকে বা আনসেন্স থাকে। আমিষ দিয়ে গঠিত, অবশ্যই এনজাইম একটা আমিষ দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে তৈরি। ভিটামিন থেকে পাওয়া যায় না। আণবিক ওজন 500 ডাল্টনের কম না, 500 ডাল্টনের অনেক বেশি। তাহলে দেখো, এটা হবে আমিষ দিয়ে তৈরি, বি হবে অ্যান্সার। দেখছো আজকে সব কঠিন কঠিন এমসিকিউ, 22-23 সালের এমসিকিউ তোমরা পারো না। পারো, কেউ কেউ পারো। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? একটু আগে পড়াইলাম, বলো তো। ভাই আমার একটা কোশ্চেন ছিল, করো যত পারো কোশ্চেন করো, গাইডলাইন বিষয়ক যত প্রশ্ন করতে পারো বলো, গাইডলাইন বিষয়ক যত প্রশ্ন আছে সব করতে পারো। হ্যাঁ, সব প্রশ্ন করতে পারো আমাকে। তোমরা আমাকে মেসেজ দিও, হ্যাঁ, যদি কোনো পার্সোনাল প্রবলেম হয়। আমার আইডি দেখো, আমি ওখানে কমেন্ট করে দিছি, আমি একটা কমেন্ট করে দাঁড়াও। আচ্ছা দেখো, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম হবে? তাহলে এখানে পেপসিন হবে, তাই না? পেপসিন হবে। পেপসিন হচ্ছে আমিষ, লাইপেজ হচ্ছে লিপিড পরিপাককারী, ল্যাকটেজ হচ্ছে এদের দুধের যে শর্করা আছে ওইটাকে ভাঙতে ইউজ করে, আইসোমাল্টেজ মানে এটা একটা মল্টেজ এর উপর কাজ করে। আর পড়ার সময় ধরো তোমার অনেকগুলা, ধরো একটা বই পড়তেছো তুমি, হ্যাঁ, তো বই পড়ার সময় অনেকগুলো এখানে লাইন লেখা আছে, তো এখানে তো তুমি সব লাইন পড়বা না, মনে করো এইটুকু তোমার পড়তে হবে, এইটুকু তোমার মুখস্থ করতে হবে। তো পড়ার সময় কোনো কিছু পড়ার সময় ধরো তুমি একটা জিনিস পড়তেছো, পড়তে পড়তে মনে হলো যে আমার এই জিনিসটা মনে রাখা দরকার, তখন এটা পড়ার পরপরই মুখটা উপরের দিকে তুলে একটু ভাববা, রিকল করবা, রিকলিং মেথড কাজে লাগাইতে হবে, নাহলে পড়া মুখস্থ হবে না, যতই পড়ো না কেন, শুধু পড়ে যাবা, ভাববা না জিনিসটা কি পড়তেছো, একটু পড়বা, মাথাটা উঁচু করবা, করে ভাববা, আবার পড়বা, আবার ভাববা, আবার পড়বা, আবার ভাববা, মানে
যেটুকু পড়লে ওইটাকে আবার রিকল করবা বারবার বারবার, দেখবা এটা মনে থাকবে লং টার্ম মেমোরিতে। হ্যাঁ, নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? এনজাইমের সাথে কোনটি সংশ্লিষ্ট আছে বলো তো? তাপ আছে, তাই না? আর পিএইচ আছে, তাই না? তাপ দিলে এনজাইম নষ্ট হয়ে যায়, পিএইচ পরিবর্তন করলে এনজাইম নষ্ট হয়ে যায়। কিন্তু চাপ আর সময় এই দুইটা কিন্তু কি আছে, এই দুইটা কিন্তু মানে ডিপেন্ড করে না, সংশ্লিষ্ট না। কিন্তু পিএইচ আর তাপ, হ্যাঁ, এইগুলো কিন্তু সংশ্লিষ্ট। তাহলে এটার কি অ্যান্সার হবে? সবাই বলো কি অ্যান্সার হবে? কি রে, তোমরা এটা রিয়াক্ট করে দাও, রিয়াক্ট করে দাও। হ্যাঁ, সবাই কমেন্ট করো বেশি বেশি, এক কমেন্ট দুইবার করতে পারো, সবার কমেন্ট পড়বো। রাশেদ আলী, সিদরাতুল মুনতাহা, ম্যাথের জন্য ইংলিশ কোনটা ভালো হবে? মেডিজিকের পাশাপাশি তুমি যে মেডি ইংলিশটা আছে না, ওই বইটা পড়বা। ইংলিশের জন্য যদি ওইটা পড়ো তাহলে ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা, 15 ভিতরে 12+ কমন পাবা ইনশাল্লাহ। মেডি ইংলিশ কেন, ইংলিশের জন্য সবাই কমেন্ট করো, সবাই সবার কমেন্ট পড়বো। নিচের কত ডিগ্রি তাপমাত্রার উপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে? কত ডিগ্রি তাপমাত্রার উপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়বে? সিম্পল একটা জিনিস, তুমি দেখো এখানে সব এগুলো কিন্তু সহ্য ক্ষমতাশীল, বাট 50 কি সহ্য ক্ষমতাশীল? ওটা দিলে তো নষ্ট হয়ে যাবে এনজাইম, তাই না? বলো, তাই না? প্রশ্ন করো, আমি অ্যান্সার দিচ্ছি, প্রশ্ন করো। বাবা তুমি যত খুশির কারণ। তাহলে এটা কি হবে অ্যান্সার? 50। এই তো ভালো পারছো। মোহনা আক্তার, আয়শা সিদ্দিকা, রাশেদ আলী, সবাই কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাই লাস্টে, যারা যারা অ্যাড আসো, একজনের জন্য বাদ না যায়, শুধু ক্লাস দেখলে হবে না। আর ক্লাস কি বুঝতে পারছো? ভালো লাগছে ক্লাস? প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিচ্ছি, কিভাবে পড়বা বলেছি, কিভাবে তুমি পরীক্ষায় অ্যান্সার করবা সেটা বলেছি। পরীক্ষায় মাত্র 1 ঘন্টা সময় থাকবে, তার উপর ডিপেন্ড করবে তোমার এই যে 12 বছর ধরে তুমি যা পড়াশোনা করছো। সো এখানে হাত কাঁপবে, ঘাম বেরোবে, অনেক কিছু হবে, ভয় পাওয়া যাবে না। পরীক্ষার হলে যারাই পরিশ্রম করেছো ইনশাল্লাহ তারাই ভালো করে যাবা। আর যারা ফাঁকিবাজ করছো, ক্লাসে 1 মিনিট দেখে চলে গেছো, পড়াশোনা ঠিকমতো করো নাই, তুমি পিতামাতার দোয়া নাও নাই, তারা ভালো কিছু করতে পারবে না। ঠিক আছে, সবাই সবাই কমেন্ট করো, সবাই 29-50। ঠিক আছে, কোএনজাইম বিষয়ে, কোএনজাইম কারা কারা কমেন্ট করো। কোএনজাইম হচ্ছে তারা যারা NADP, হ্যাঁ, FADP, ফ্যাড, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার কোএনজাইম। এই যে এইগুলো হচ্ছে তোমার কোএনজাইম। এরা ধাতব আয়নের সাথে যুক্ত থাকে, তাপমাত্রা সহন ক্ষমতা কম, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, ভিটামিনকে কার্যকর রূপ দিতে পারে। দেখছো কত কঠিন প্রশ্ন। দেখো কোএনজাইমের সঠিক হচ্ছে এর এনজাইমের সাথে ধাতব আয়ন যুক্ত থাকে না, হ্যাঁ, তাপমাত্রা সহন ক্ষমতা কম না, এই কোএনজাইমগুলো আছে তাপমাত্রা বেশি করতে পারে, তাহলে এটা ভুল। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, এটা সবসময় যেহেতু কোএনজাইম, তার মানে আরেকজনকে নিয়ে এসে কাজ করবে, সহযোগ এনজাইম নিয়ে কাজ করবে, সে একা একা কাজ করতে পারবে না, তাহলে এটাও ভুল। অনেক ভিটামিনকে কার্যকর রূপ, অনেক ভিটামিনের এটা কার্যকর রূপ, বুঝছো? মানে অনেক ভিটামিনের এটা এই কোএনজাইমগুলো দিয়েই তোমার কাজ করে। আমাদের যে তোমার চুলের গোড়ায়, চুল শক্ত করে, চুলের গোড়ায় কাজ করে এই কোএনজাইমগুলো দিয়ে, এগুলো ভিটামিনের একটা কার্যকর রূপ। হ্যাঁ, এই যে বায়োটিন আমরা ইউজ করি মাথা চুলের জন্য। লাইপেজের অনুঘটক হিসেবে সম্পর্কে নিচের কোনটি সঠিক? 2টা এমসিকিউ আছে ভাই, 5 মিনিট লাগবে, 5 মিনিট থেকে 4 মিনিট। লাইপেজ অনুঘটক সম্পর্কে নিচের কোনটি সঠিক? লাইপেজ অনুঘটক মানে অনুঘটকের অপর নাম কিন্তু এনজাইম, তাই না? এনজাইম। লাইপেজ হচ্ছে একটা লিপিড পরিপাককারী এনজাইম। আর মাত্র 2টা এমসিকিউ আছে, সবাই থাকো। তাহলে লাইপেজ কি করে? দই পনির তৈরিতে ব্যবহার করা হয়, আমিষের উপর কাজ করে, রক্ততঞ্চন নিয়ন্ত্রণ করে, জীবাণু ঘটিত সংক্রমণে সম্পৃক্ত নয়। লাইপেজ এনজাইম তাহলে কি করবে? পনির কিন্তু একটা কি লিপিড ধর্মী উপাদান, তাই না? লিপিড,
ঠিক কি না? আমিষ, তাহলে আমিষ তো মোটে হবে না, কারণ এখানে বলছে লাইপেজ, তাহলে লাইপেজ তো লিপিড না, মানে আমিষ তো লিপিড না। রক্তদংশন, এটাও ভুল। জীবাণু সংক্রমণের সাথে সম্পর্কিত না, এইসব কি আবার হয় নাকি লাইপেজের কাজ? লাইপেজ একটা এনজাইম যেটা আমাদের ক্ষুদ্রান্তে থাকে, আমাদের এই প্যানক্রিয়াস থেকে খরিত হয় এবং এটা পরবর্তীতে আমাদের যে চর্বিগুলোকে টুকরা টুকরা পরিণত করে, ফলে এটাকে ইমালসিফিকেশনও হয়। ইমালসিফিকেশনে হেল্প করে কিন্তু আর একটা এনজাইম, ওই যে কোলেসিসটা একটা নাম আছে না, সিস থেকে যেটা হয় কোলেসিস্টোকাইনিন, হ্যাঁ, ওটাও কিন্তু ইমালসিফিকেশনে হেল্প করে, চর্বির কণাগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করে। দেখো পনির মানে এখানে দই, আর এই পনির, এইগুলাতে লাইপেজ এনজাইম বা লিপিড ভাঙন এনজাইমগুলো কাজ করে। তাহলে 32 কি হবে বলো? ভাই আমি উত্তেজিত 27 ব্যাচ মেডিকেল প্রিপারেশন নিতে চাই, এখন প্রতিটি অধ্যায় পড়ার পাশাপাশি পড়া শেষ করতে চাই, মেডিবায়োলজি কিনবো নাকি? হ্যাঁ, মেডিবায়োলজির মেডি সিরিজটা না কিনে তুমি ওই একাডেমিকের জন্য দেখবে মেডিবায়োলজির বই আছে, পেজে নক দাও, এই পেজে দিয়ে লেখো যে ভাই আমি ক্লাস দেখে নক দিচ্ছি, আমি হচ্ছে আপনার মেডিবায়োলজি না নিয়ে তোমাদের একাডেমিক বায়োলজিটা নিবা, হ্যাঁ, জয় করি। আর যখন একাডেমিক অ্যাডমিশন চলে আসবে তখন মেডিবায়োলজিটা পড়বা। বিচিত্রা নিবা, বিচিত্রা তখনই নিতে হয় যারা অ্যাডমিশন বুয়েট বা তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটির দিকে যেতে চায়, আর এমনি হলে তুমি একাডেমিক বায়োলজিগুলো নিতে পারো। আর পড়ো, ইনশাল্লাহ পারবা। দই তো রেনিন, হ্যাঁ, কিন্তু ওখানে যে তোমার ছিল না পনির, পনির তো একটা তোমার লিপিড ধর্মী জিনিসপত্র, তাই। নিম্নের কোনটি উৎসেচকের উপাদান? উৎসেচক মানে কি বলতো? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম, এনজাইম। তাহলে দেখো প্রোটিন, মনোস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, লিপিড, তাহলে কি হবে অ্যান্সার? প্রোটিন। এনজাইমটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, পড়াইছিলাম না, তাহলে এটাকে বি হবে অ্যান্সার। লাস্ট এমসিকিউ, এনজাইমের বৈশিষ্ট্য 9 কোনটি? এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, এই এখানে কার্যকারিতা পিএইচটা পড়ে না, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা রাইট। এনজাইম হলো প্রোটিন, হ্যাঁ এটাও রাইট। এনজাইমের কার্যকারিতার জন্য পানির প্রয়োজন নাই, হ্যাঁ আছে তো, এরা তাপদ্রবণ, তাপপ্রবণ, এরা তাপপ্রবণ না, তাহলে এরা হচ্ছে এনজাইম হলো প্রোটিন, এটা কিন্তু রাইট। ওই বলছে নিচের কোনটি সঠিক নয়, তার মানে এটা হচ্ছে সঠিক, আবার এটাও সঠিক, আর এটাও সঠিক, কিন্তু পানির প্রয়োজন আছে অবশ্য। পানির প্রয়োজন আছে, এনজাইমকে অ্যাক্টিভেট করতে গেলে আমাদের দেহে যদি পানি না থাকতো তাহলে এনজাইম কার্যক্ষমতা সব নষ্ট হয়ে আমরা মারা যাইতাম। তাহলে পানির প্রয়োজন আছে এনজাইম, কারণ আমাদের দেহে তো এনজাইম আছে হাজার হাজার, তো এই এনজাইমগুলো তোমার কি কাজ করতে গেলে পানির দরকার না? সাইটোপ্লাজমের ভিতরে যে কাজগুলো চালাবে, তো ওর ভিতরে কি পানির দরকার না? এটা তাপপ্রবণ, মানে তাপ দিলে নষ্ট হয়ে যায়, অবশ্যই। পিএইচ এবং তাপ এই দুটো মাথায় হেডলাইনে রেখে দিবা। আর প্রোটিন তো মানে এনজাইম তো একটা প্রোটিন। তো জয়গুলির এক সেট বই কিনে ফেলো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, টেবিলের জন্য এই এক সেট বই থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। তো এর ভিতরে আর কোনো যদি প্রশ্ন থাকে বলো, আর না হলে ক্লাস শেষ করে দিই। এবং এতক্ষণ ক্লাসটা কেমন লাগলো একটু জানাও, 1 মিনিট দেখি তোমরা কেমন লাগছে, ক্লাসের ফিডব্যাক জানাও। নোট করলে আমাদের গ্রুপে দিও। রাশিদ আলী, ঈশামণি, এরা শেষ পর্যন্ত ছিল। তিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশামণি, থ্যাংক ইউ। তনয় সরকার, মেডি বায়োলজি নেব? হ্যাঁ নাও, এক সেট নিও, পেজে নক দিও, তোমার কন্ডিশন জানায়, ওরা বলে দিবে যে কি ধরনের বই তোমার কেনা দরকার। এই পেজটা, এই যে জয়কুলি পেজ আছে, ওইখানে নক দাও। ভাই প্লিজ ইনবক্স মি, আমি ইনবক্স করবো তোমায়? আচ্ছা তুমি ইনবক্স করো ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ক্লাসে কি বোঝা গেছে তোমার? সবগুলো টপিক দেখো তো, আর ক্লাস কেমন লাগলো একটু জানাও আমাকে। মোহন আক্তার, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করো, নাহলে ক্লাস শেষ করে দিলাম এখনই। ভালো লাগছে ভাই। আরাফাত হোসেন, থ্যাংক ইউ। আর তোমরা আমাকে জানাও, হ্যাঁ, যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে আমি একটা কমেন্ট করে দিই। এই যে থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকেও থ্যাংক ইউ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়াইছি, কীভাবে আসবে সেটাও বলেছি। এখন সমস্যাটা কিন্তু তোমার, তুমি যদি না পড়ো তাহলে তোমাকে গুলে খাওয়াইলেও টিচার তুমি পারবে না। সো একদম নিজে বেশি পড়তে হবে, নির্ভরশীলতা কমাইতে হবে। কোচিংয়ে যদি ভালো ক্লাস না নেয়, ক্লাস বাদ, নিজে বেশি করে সময় দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা।